আসসালামু আলাইকুম। এখন যে গল্পটি পড়ছি, গল্পটির নাম হচ্ছে ভুবন্ত পরী। তোর একটা হ্যান্ডসাম দাদা আছে না? শুধু দা ওনাকে না আমার ভীষণ ভালো লাগে। ওনার সাথে আমাকে একটু কথা বলিয়ে দিবি প্লিজ? বেশ অকপটে সুশি আবেদন, অথচ এই সুন্দর সুশীল কথাটাই ভীষণ বিদঘুটে ঠেকল পরীর কাছে। শান্তশিষ্ট মনটা নিমিষে অশান্তি হয়ে উঠল। তরতরিয়ে রাগ উঠে গেল মাথায় তালুতে। ইচ্ছা করছে প্রাণপ্রিয় বান্ধবীর ফর্সা পাল্টাতে ঠাস করে একটা চর বসিয়ে দিতে, কিন্তু এতটাই রক্ষতা তার সাথে মানায় না। নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা চালিয়ে উঠে দাঁড়ায় পরী। বেচারি পরীর ভাবমূর্তি বুঝতে সক্ষম হয় না। সে তার হাত টেনে ফের প্রশ্ন করে, কিরে, কিছু বলছিস না কেন? আমাকে বৌদি হিসাবে তোর পছন্দ হয়নি? পরী স্বচ্ছ চোখ দুটো কেমন যেন লাল লাল হয়ে ওঠে। কি সাংঘাতিক কথা বলেছে মেয়েটা! এই মেয়ে কি আদৌ জানে সে কি ভয়ানক কথাবার্তা সে বলছে? অন্য জিনিসের প্রতি নজর দিয়া মোটেও ভালো কাজ না। এমন একটা জঘন্য খারাপ কাজ তার প্রাণপ্রিয় বান্ধবী কি করতে পারল? অবশ্যই তারই বা দোষ কিসের? অমন একটা তাগড়া যুবক যদি তার উচ্চে পড়া সৌন্দর্য নিয়ে মেয়েটির আশেপাশে ঘুরে বেড়ায়, মেয়েটির নজর তো তার উপর পড়বেই। এটাই তো স্বাভাবিক। এখানে তো কোনো দোষ নেই। সব দোষ ওই সু- সু- সুদন ভুবনের। ওকে কি বলেছিস সারাক্ষণ অমন হ্যান্ডস্যাম সেজে মেয়েদের আশেপাশে ঘুরতে? ফোঁস ফোঁস করে শ্বাস ফেলে পড়ি নিজের সুপ্ত রাগকে সংবরণের চেষ্টা চালাচ্ছে। চোখ পিট করে পরীকে দেখে। মেয়েটি হলো কি? কোনো জবাব দিচ্ছে না কেন? সে পুনরায় কিছু বলতে যাবে, তার আগে পরী তাকে থামিয়ে দিয়ে ঠান্ডা স্বরে বলল, দেখ কাউকে পছন্দ করা খারাপ কিছু না, তবে পছন্দ করার আগে অবশ্যই আগে দেখে নিবি সে জিনিসের উপরে আগে থেকে কারুর কর্তব্য আছে কিনা। যদি দেখিস যে না নেই, তাও নিঃশ্রদ্ধায় নির্ভীতে তাকে নিজের করে নিবি। আর যদি আগে থেকে সেই জিনিস অন্য কারোর অধিকার থাকে, তবে তার দিকে নজর না দিয়াই ভালো। কথাগুলি মোটা মাথায় ঢুকলো না। সে বিরক্ত হলো ভীষণ। এই মেয়ে কী সব বলছে? সে মাথা চুলকে জিজ্ঞাসা করলো, কি বললি তুই? আমি তো কিছুই বুঝিনি। পরী গুমোট হয়ে বসে রইল কিছুক্ষণ। চোখ মুখ কুঁচকে তাকিয়ে রইল। কিছু সময় পর পরী তার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, সুরবোদা গার্লফ্রেন্ড আছে? চোখে মুখে অমাবস্যা নেমে আসে, যেন মুহূর্তে বুকটা ভেঙে খান খান হয়ে যায়। ছোট মনটা প্রেম হওয়ার আগে বিচ্ছেদের কষ্ট মুখে থুবড়ে পড়ে। সে বুকে বাঁ পাশে হাত রাখতে পরী চোখ মুখ কুঁচকে বলে, কি হয়েছে? এখানে করছো খুব ব্যথা করছে খুব? মনে হচ্ছে হার্ট অ্যাটাক হবে। পরী ভীষণ রকম তেতে উঠল যেন। তবে মুখটা স্বাভাবিক রাখে। হাত টেনে ধরে বলে, চল চা খেয়ে আসি। ভারাক্রান্ত চোখে তাকিয়ে রইল। তার অতি প্রিয় বান্ধবী তার কষ্টিত না।
এত নির্দয় তার বান্ধবী। সে জোরে নিঃশ্বাস ছেড়ে বলল, তোর কি আমার কষ্ট লাগছে না দোস্ত? পরি মাথা নাড়িয়ে স্বাভাবিক গলায় বলল, একদম না, বরং ভীষণ খুশি লাগছে। এমনটা হওয়া উচিত ছিল। তা জেনে শুনে যাকে তাকে পছন্দ করে বসলে এমন হবে। এর থেকে শিক্ষা নিয়ে রাখ, যেন ভবিষ্যতে আর এই ভুল না হয়। মৌ দুঃখ নাক টানে, কান্নায় ছিটে ফোঁটা ও চোখে নেই, তবুও এমন একটা ভাব ধরছে যেন কান্নার ঢল নেমেছে। পরি বিরক্ত গলায় বলে, নাক টানাটানি শেষ হলে এবার চল চা খেয়ে আসি। অজ্ঞতার পরীর পিছন পিছন মৌকে যেতে হলো। এত দুঃখ পেয়েও কোনো লাভ নেই। আর সুন্দর গার্লফ্রেন্ড থাকাটাই স্বাভাবিক। অমন একটা ড্রেসিং বয় কখনো সিঙ্গেল থাকতে পারে না, এই কথাটা আগে ভাবা উচিত ছিল। যাকে হৃদয়ের দুর্বলতা বাড়ায় আগে পরি তাকে জানিয়ে দিয়ে ভালো করেছে। মনে মনে খুশি হয়ে এক হাত পরীকে জড়িয়ে ধরে। পরি দু কুঁচকে তাকিয়ে বলে, কি হয়েছে? থ্যাঙ্কস দোস্ত, থ্যাঙ্কস দোস্ত। তুই না বললে তোর আমার প্রেম তরতর করে বেড়ে যেত। ভাগছিস আগে জেনে গিয়েছি, নয়তো পরে আরও বেশি কষ্ট পেতাম। পরি এবার দুঃখে দুঃখী মুখে তার দিকে তাকিয়ে বলে, থাক, কষ্ট পাস না। তোর জন্য সন্ধ্যার থেকেও হ্যান্ডসাম রাজপুত্র আসবে, অপেক্ষা কর। চোখে মুখে রাজ্যের দুঃখ প্রকাশ করলেও মনে মনে সে মারাত্মক খুশি। অন্তত তার বান্ধবী তো আর তার সতীন হওয়া চাই চাসনে। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে। চায়ের কাপে চুমুক দিতে যাবে সেই মুহূর্তে মনে হলো তার বাম কানটা তীব্র যন্ত্রণার সাথে কুঁচকে যাচ্ছে। পরি সঙ্গে সঙ্গে আর্তনাদ করে ওঠে। চা রেখে হাত কানের কাছে নিতেই টের পায় শক্ত পোক্ত এক হাতের স্পর্শ। পরি জানে এই হাতের মালিক কে, তাই চোখ কুঁচকে তেতে ওঠে, চিচিয়ে বলে, কান ছাড়ো, আমার লাগছে। ছাড়ল না সে, উল্টো আরও চাপ দিল। পরি রীতিমতো চিৎকার দিয়ে ওঠে। পাশে মৌ ভয়ে ভয়ে ঢোক গিলে। পাশ থেকে ভরাট গম্ভীর গলায় কেউ বলে ওঠে, রাস্তায় দাঁড়িয়ে টং এর চা খাওয়া খুব শখ না? আজকে তো সব শখ বের করছি। এক কটা ক্লাসের নামে এসব চলছে। আজ যদি আমি মামুইনিকে না বলে দেখবি। পরি জোর করে কান থেকে তার হাত সরালো। এতক্ষণে যেন পিরানে ফিরে পেল সে। কানটা জ্বলে যাচ্ছে। দুবার হাতে তালু দিয়ে কান ঘষে কটমট করে শুভেন্দুর দিকে তাকায়। শুভেন্দুর চোখ মুখ তার থেকে দ্বিগুণ কঠিন। পরি কান টলতে টলতে ক্ষিপ্ত কণ্ঠে বলল, বললে বল গিয়ে, আমি কাউকে ভয় পাই নাকি? খুব সাহস নিয়ে কথাটা বলল সে। তার কথায় শুভেন্দুর ঠোঁটে কোণে শয়তানি হাসি ফোটে। ও এই চমৎকার সুন্দর হাসি পরীকে ভীত করে। এই ছেলেটা যে তাকে মার কাছে বকা খাওয়ানোর জন্য সব করতে পারে, সেটাও সে ভালো করে জানে। যতই এখন সাহস দেখাক না কেন, মায়ের সামনে গেলেই সব সাহস ফুস হয়ে যাবে তার। শুভেন্দুর মুখ শক্ত হয়, গলায় স্বরে রাগ ঢেলে বলে, খুব সাহস না তোর? আচ্ছা, আমি দেখি কতক্ষণ এই সাহস ধরে রাখতে পারিস। চল। সুন্দর এগিয়ে তার বাইকে গিয়ে বসে। ইশারায় পরীকে তার পিছনে বসতে বলে। পরী চোখে মুখে অসহায় ভাব নিয়ে মৌর দিকে তাকায়। মৌ জোরপূর্বক হেসে বলে, যা তুই, বাই। নিরুপায় হয়ে বাইকে উঠে বসে পড়ি। একটু দূরত্ব রাখে। এই দূরত্ব অভিমানের শুদ্ধ লুকিয়ে
প্লাস ঠিক করে পরীর অভিমান মাখা মুখটা একবার পরখ করে নেয়। মনে মনে ভীষণ খুশি হলো সে। তার সাথে টক্কর দিতে আসলে এমন হবে। মনে মনে বিজয়ে হাসি হেসে বাইক স্টার্ট দেয়। বাইক এসে থামে চৌধুরী ম্যানসনের সামনে। সুন্দর সোজা হয়ে বসে পিছনে ঘাড় কাত করে বলে, কি ব্যাপার, নামছিস না কেন? পরী নেমে দাঁড়ায়। সুন্দর বাইক থেকে চাবিটা খুলে আঙুল দিয়ে সেটা একবার ঘুরিয়ে পকেটে পুরে নেয়। তারপর সোজা হাঁটা ধরে। দু কদম গিয়ে আবার পিছনের দিকে তাকায়, দেখে পরী এখনো আগের জায়গাতেই স্থির। বিরক্ত হয়ে সে প্রশ্ন করে, কিরে, এমন ট্যাচু হয়ে আছিস কেন? হাঁটতে পারছিস না? পরী অসহায় চোখ মুখ নিয়ে এক প্রকার ছুটে আসে সুরেন্দ্রর কাছে। অনুরোধের সুরে বলে, মাকে কিছু বলো না প্লিজ, মা খুব বকবে। সুন্দর বুকের উপরে হাত ভাঁজ করে টান টান হয়ে দাঁড়ায়। মেয়েটাকে ভয় পেতে দেখলে তার বেজায় আনন্দ লাগে। আপাতত সে আনন্দ সেই প্রকাশ করল না। চোখ মুখ গম্ভীর করে বলল, সব সাহস শেষ? এমনি এমনি তো তোকে মাফ করা যাবে না। বড্ড সাহস বেড়েছে তোর। মামনিকে এই ব্যাপারে জানাতেই হবে। ছলছল করে ওঠে পরীর শ্বাস, চোখে দৃষ্টি। তাতে কষ্ট নয়, বরং মজা পাচ্ছে সুন্দর। পরী পুনরায় কিছু বলতে যাবে, তার আগে শুদ্ধ গভীর স্বরে বলে, তোর কথা শুনবো, তবে একটা শর্ত আছে। পরীর চোখের দৃষ্টি স্থির হয়, মানসিক সজাগ হয়। সুন্দর সত্য মানে তাকে পরাস্ত করার কোনো নতুন ফাঁদ। আপাতত এই ফাঁদে পা দেওয়া ছাড়া আর কোনো উপায় দেখছে না পরী। মাকে ভয় পায়, তাই তার থেকে বেশি চিন্তা তার পাপাকে নিয়ে। পাপা যদি শুনতে পারে যে সে এক্সট্রা ক্লাসের কথা বলে বান্ধবীর সাথে ঘুরে বেড়াচ্ছে, আবার লোকালো চা দোকানে অতগুলো ছেলের মাঝে ভিড়ে দাঁড়িয়ে চা খেয়ে, তবে ভীষণ অসন্তুষ্ট হতে হবে তিনি। পরী চা না এমন হোক, পাপার মনে তার প্রতি বিরক্ত কোনো মনোভাবের সৃষ্টি হোক, সেটাও সে একদম চায় না। তার অগ্রত তাকে সুরেন্দ্রর সামনে হার স্বীকার করতে হলো। নগ্ন স্বরে জিজ্ঞাসা করলো, কি শর্ত বল? মেয়েটাকে বাগে পেয়ে সুন্দর খুশির অন্ত নেই। এমন তো চাই সে চিরকাল তার পরী আর কথায় চলুক। সে তো আর তার পরীর খারাপ চায় না, অথচ এই নির্বোধ মেয়ে বুঝলো তো সেই সব। আমি যখনই এখানে আসবো আমাকে তুই চা বানিয়ে খাওয়াবি। যতবার বলবো ততবার বানাবি। আর অবাধ্য হলে তুই জানিস কি করব। সুরেন্দ্রর কথা শুনে পরী ক্ষুব্ধ হলো। মগের মুল্লুক নাকি? তাকে তো তার মা চা বানিয়ে দেয়, আর সে নাকি এমন আরও জনের জন্য চা বানানোর দায়িত্ব নেবে? জীবনেও না। সুযোগ পেলে এই ছেলে তাকে দিয়ে শুধু খাটায়। এমন আবার নতুন ফন্দি এঁটেছে। পরী গম্ভীর গলায় জবাব দিল, আমি চা বানাতে পারি না। ইউটিউবে দেখে শিখে নিস। দায় সারা ভাবে বলে সুন্দর। সামনে পা বাড়াতে পিছনের দিকে পরী বলে, শিখলেও তোমাকে চা বানিয়ে খাওয়াবো না। সুরেন্দ্র ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলে, ঠিক আছে চল, তবে মামনির সাথে কথা বলি। পরী পড়েছে এই এক বিপদে। এই ছেলে তার জীবন তেজপাতা বানিয়ে ছেড়েছে। বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। সুযোগ একদিন আরও আসবে। আপাতত শত্রুপক্ষের দাবি মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।
পরী দুহাত দুদিকে ছুঁড়ে প্রচণ্ড বিরক্ত হয়ে বলল, ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। সুরেন্দু ঠোঁট বাঁকিয়ে হাসে। সে হাসি দেখে পরীর মাথার ভিতরে ধপধপ করছে। পারছে না এর নাক বরাবর একটা ঘুষি মেরে দিতে। অবশ্য তার যে হাত আর হাতের শক্তি, এই ছেলের কাছে তার একটা ঘুষি একটা পিঁপড়ের কামড়ের সমতুল্য। শুভেন্দু হাত বাড়িয়ে পরীর চুল এলোমেলো করে দিয়ে বলে, টেক ইজ আইলে গুড গার্লস, বলে বাড়ির ভিতরে পা বাড়ায়। পরী তাকে ভেঞ্চি কেটে বলে, টেক ইজ আই লাইক ইট গুড গার্লস। ওনার কথা শুনলে গুড গার্লস হয়ে যায় যত সব। মনে মনে বিড়বিড় করতে করতে বাড়িতে প্রবেশ করে সে। বসার রুমে পায়ের উপরে পা তুলে আয়েশ করে বসে আছে সুন্দর। এক পলক তাকে দেখে পরী দৌড়ে লাগায় তার রুমে। এখানে থাকলে তাকে আবার নতুন কোনো কাজের অর্ডার দিত। পরী ছুটে যাওয়া দেখে সুরেন্দুর বোকামো মতো তাকিয়ে থেকে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। সারাদিন ছোটাছুটি করা ছাড়া এই মেয়ে আর কোনো কাজ নেই। বসার ঘরে সুরেন্দুকে দেখে ইন্দু খুশি হয়। শাড়ির আঁচল দিয়ে হাত মুছতে মুছতে বলে, কিরে কখন এলি? সুরেন্দু মৃদু হেসে সোজা হয়ে বসে, বলে, এই তো এখনই পরীকে কলেজ থেকে নিয়ে এলাম। ওহ ঠিক আছে, ফ্রেশ হয়ে আয়, আমি দুজনের জন্য খাবার বাড়ছি। খাবার খাওয়ার ফাঁকে শুভেন্দুকে আর চোখে না দেখলেও পরীর কখনো পেট ভরে না। এই যে সুদর্শন যুবক কিঞ্চিত সময়ের জন্য তার সামনে আসে, এই কিঞ্চিত সময়ের প্রতিটা মুহূর্ত পরীর কাছে ভীষণ রোমাঞ্চকর। সময়টাকে আটকাতে পারলেও হয়তো তাই করত। এইভাবে ক্ষুদ্র সময়ে সাক্ষাতে যে পরীর মন ভরে না, চোখের তেষ্টা মেটে না, এই কথাটা এই যুবককে সে কি করে বোঝাবে?